শ্রেণীর জমি বের করে নিতে এবার ডিসিদের প্রতি সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এক্ষেত্রে জানানো হয়েছে যে মাঠ পর্যায়ে এই জমি উদ্ধারের সময় কোনোভাবে কোনো সিমফ্যাতি বা কোনো সহানুভূতি দেখানো যাবে না, অর্থাৎ জিরো টলারেন্স নীতি প্রদর্শন করার মাধ্যমে এই জমিগুলো উদ্ধার করে নিতে বলা হয়েছে। এছাড়া স্পষ্টভাবে জানানো হয়েছে যে বিগত সময় থেকে এখন পর্যন্ত যাদের ভিতরে এই 6 শ্রেণী জমি আছে তারা যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক, প্রভাবশালী হোক বা রাজনৈতিক বড় কোনো নেতা বা কর্মী হোক না কেন, তার কাছ থেকে এই জমি উদ্ধার করে নিতে হবে এবং ভুক্তভোগী যারা রয়েছে তাদেরকে এই জমি আবার সমর্পণ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে কোন সেই 6 শ্রেণীর জমি যে জমিগুলো সরকারের পক্ষ থেকে বের করে নেওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে সাধারণ নাগরিক হিসেবে বা ভূমি মালিক হিসেবে যারা পূর্বে ভিকটিম হয়েছিল বা মজলুম হয়েছিল তাদের কোনো করণীয় কিছু আছে কিনা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। 1 নম্বরে যে জমি উদ্ধার করে নিতে বলা হয়েছে সেটা হচ্ছে অবিভক্ত সম্পত্তি। সাধারণত অবিভক্ত সম্পত্তি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পত্তিতে যখন একাধিক ব্যক্তির অংশ তৈরি হয় বা অধিকার তৈরি হয় এবং ওই সম্পত্তি যখন উক্ত উত্তরাধিকাররা বা যাদের ভিতরে অংশটা তৈরি হয়েছে সেই অংশীদারেরা নিজেদের ভিতরে কোনো ধরনের বন্টননামা বা বাটোয়ারা দলিল তৈরি না করেই জাস্ট মৌখিকভাবে অর্থাৎ আপোষ মীমাংসার ভিত্তিতে একটা ভাগ বন্টন করে ওই জমি ভোগ দখল করতে থাকে, এমনকি পরবর্তীতে ওই জমি কারো কাছে সে বিক্রয় করে দিয়েছে, কিন্তু যে দাগটা সে বিক্রয় করে দিয়েছে সে দাগের ভিতরে তার অংশ আছে সীমিত পরিমাণ। এখন এই যে সীমিত পরিমাণ অংশ অনুযায়ী তারপরে সে সম্পূর্ণ দাগটা বিক্রয় করে দিয়েছে এবং যে ব্যক্তি ওই জমিটা ক্রয় করেছে তার নামে যদি একটা রেকর্ডও হয়ে যায় ওই জমি ক্রয় করার পরেও, এখন যদি যাদের অংশ ওখানে রয়েছে এখনো পর্যন্ত সেই সকল ব্যক্তিরা বা তাদের পরবর্তী ওয়ারিশেরা যদি মনে করে যে আমাদের চাচা বা আমাদের মামা বা আমার এক ভাই বা আমার এক বোন এই সম্পত্তিটা তাদেরকে আমরা দিয়েছিলাম জাস্ট আপোষ মীমাংসার ভিত্তিতে ভাগের ভিত্তিতে, কিন্তু সেই জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে, এই সব জমির ভিতরে বা এই অংশের ভিতরে আমাদের অংশ রয়েছে এই দাগের ভিতরে, এখন আমরা আমাদের অংশ বের করে নেব, তাহলে কিন্তু তারা চাইলে খুব সহজেই তাদের অংশ বের করে নিতে পারবে এবং এক্ষেত্রে যে ব্যক্তি এখন ওই জমিটা ক্রয় করার মাধ্যমে দখলে আছে তিনি কিন্তু কোনো আইনি প্রতিকারও পাবে না। কেননা যাদের অংশ ওখানে বিক্রি করা হয়েছে তাদের যেহেতু ওখানে দলিলে কোনো স্বাক্ষর নাই, তাদের কোনো উপস্থিতি নাই বা এমন কোনো বন্টন বা দলিলের ভিত্তিতে জমিটা বিক্রয় করা হয়নি, তাই তা এখন এই ব্যক্তির ওই জমির দখল চ্যালেঞ্জের মুখে পড়ে গেল এবং বিজ্ঞ আদালত থেকে এই সকল ব্যক্তিদের পক্ষে রায় দেওয়া হবে যাদের অংশ ওখানে রয়েছে। তবে যিনি জমিটা ক্রয় করেছেন তার অংশ থাকবে, তিনি যার থেকে জমি ক্রয় করেছেন তার ওখানে যতটুকু অংশ আছে সেইটুকু পাবে এবং যদি দলিলে আরও অন্যান্য দাগে রেফারেন্স দেওয়া থাকে তাহলে সেই দাগে উনি এখন তার সম্পূর্ণ অংশ নিয়ে নিতে পারবে, কিন্তু এক দাগে যে দখলে থাকার সুযোগটা ছিল এটা তাকে হাতছাড়া করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যাদের সাথে এ ধরনের সমস্যা পূর্বে হয়েছিল তারা এখন চাইলে কিন্তু ডিসি মহোদয়ের শরণাপন্ন হয়ে জাস্ট একটা আবেদন প্রদান করার মাধ্যমে এই জমি উদ্ধার করে নিতে পারবে। তবে জমিটা যদি রেকর্ড হয়ে যায় তাহলে সর্বপ্রথম আগে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করতে হবে, রেকর্ড সংশোধন করে নেওয়ার পরে তারপরে সরকারিভাবে এই জমি উনি চাইলে উদ্ধার করে নিতে সক্ষম হবে। দ্বিতীয় পর্যায়ে যে জমি উদ্ধার করে নিতে ডিসিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিকস্তি এবং পয়স্তি জমি। সাধারণত সিকস্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া জমি, আর পয়স্তি হচ্ছে নদীতে আবার নতুন করে চর জেগে ওঠা জমি। এই যে সিকস্তি এবং পয়স্তি যে জমির একটা রুল আছে বাংলাদেশে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমি সিকস্তির শিকার হয় সেক্ষেত্রে পরবর্তীতে 30 বছরের ভিতরে যদি ওখানে নতুন করে চর জেগে না ওঠে, অর্থাৎ 30 বছর পরে যদি ওখানে চর জেগে ওঠে তাহলে ওই সম্পত্তির অধিকার ওই ব্যক্তি হারাবে, কিন্তু 30 বছরের ভিতরে যদি চর জেগে ওঠে তাহলে ওই সম্পত্তি তিনি লাভ করতে পারবে এবং ওই সম্পত্তি পুনরায় তিনি আবার ভূমি অফিসের অনুমতি সাপেক্ষে ভোগ দখল করতে পারবে। এখন 30 বছরের পরে যেহেতু সেখানে চর জেগে উঠেছে তাই ওই সম্পত্তি যদি সে আবার নিজের ব্যক্তি মালিকানাধীন অধিকার বলে যদি দখল করতে চায় বা দখল করে যদি কারো ভিতরে বর্গা বা নিজে চাষাবাদ করতে চায় তাহলে এখন তার থেকে ওই সম্পত্তি বের করে নেওয়া হবে এবং কোনোভাবে উনি চাইলে কিন্তু ওই সম্পত্তি টিকিয়ে রাখতে সক্ষম হবে না। তৃতীয় পর্যায়ে খাস জমি। খাস জমি সাধারণত সরকারের পক্ষ থেকে বন্দোবস্ত দেওয়া হয় ভূমিহীনদের মাঝে, তবে এই সম্পত্তি অনেক ব্যক্তি আছে তারা বন্দোবস্ত পাওয়ার পরে অনেকের কাছে আবার বিক্রয় করে দেয়, এমন ঘটনা আমি নিজের স্বচক্ষেও দেখেছি। তাদেরকে নিষেধ করার পরেও তারা কিন্তু এই সম্পত্তি নিজেদের ভিতরে বিক্রয় করেছে। এখন এই খাস জমি সরকার চাইলে কিন্তু যে কোনো সময় উদ্ধার করে নিতে পারবে। আপনি সেখানে যত বড় প্রপার্টি তৈরি করেন না কেন বা যত বড় ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেন না কেন আপনি কখনোই সম্পত্তি টিকিয়ে রাখতে সক্ষম হবেন না, কারণ এটা সরকারি জমি। চতুর্থ পর্যায়ে অর্পিত সম্পত্তি।
অনেক হিন্দু ভাই বোনেরা আছে, বিহারি ভাই বোনেরা আছে, বা হরিজন সম্প্রদায় যারা ছিল বা নিম্নবর্ণের কিছু সম্প্রদায় আছে, এক কথায় এদের সম্পত্তি অনেক ব্যক্তি আছে তারা এদের অনুপস্থিতির সুযোগ নিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছে বা ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা বনে গিয়েছে। এমন অনেক ব্যক্তি আছে তারা অবৈধভাবে সম্পত্তি যুগের পর যুগ দখল করে রেখেছে। এখন অনেক ব্যক্তি যাদেরকে এইভাবে বিতাড়িত করা হয়েছিল তাদের বাড়ি থেকে বা সম্পত্তি থেকে, তারা চাইলে এখন ইউটার্ন নেওয়ার মাধ্যমে অর্থাৎ আবার নতুন করে তারা এখানে আসার মাধ্যমে তাদের ওই সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আওতাভুক্ত হয়ে সরাসরি ডিসি অফিসে একটি আবেদন দায়ের করার মাধ্যমে তার এই সম্পত্তি সে খুব সহজেই দখল উদ্ধার করে নিতে সক্ষম হবে। এমনই ঘটনা কিন্তু আমাদের গ্রামেও আমি স্বচক্ষে দেখেছি। এই ঘটনাটি একজন হিন্দু ভাই, উনি ভারতে চলে গিয়েছিলেন 1971 সালের পরে। পরবর্তীতে যে ব্যক্তি ওই সম্পত্তি দখল করেছে, অবশ্যই রেকর্ড পরবর্তী ঘটনা এটা, ওই সম্পত্তি উনি জাস্ট একটা দলিল দেখানোর মাধ্যমে বলেছে এই সম্পত্তি অমুক ব্যক্তি আমার কাছে বিক্রয় করে দিয়ে গেছে। আসলে উনি কিন্তু বিক্রয় করে দেয়নি, জাস্ট এলাকার আপনার বিভিন্ন বিশৃঙ্খলার কারণে উনি নিজের প্রাণ বাঁচানোর জন্য অথবা যে কোনো হুমকি মনে করে ভারতে পলায়ন করেছিল। পরবর্তীতে ভারত থেকে রিটার্ন এসে আবার উনি মামলা দায়ের করার মাধ্যমে ওনার সম্পত্তি উনি উদ্ধার করে নিতে পেরেছে। তবে একটি বিষয় মনে রাখবে, যারা সত্যিকার অর্থে জমি বিক্রয় করে দিয়ে গেছে তারা কিন্তু এটা উদ্ধার করতে পারবে না। যারা বিক্রয় করেনি, পরিত্যক্ত অবস্থায় রেখে গিয়েছিল, তবে তাদের এই পরিত্যক্ত অবস্থার সুযোগ নেই অনেক ব্যক্তি আছে গ্রামে, কিন্তু অনেক এরকম প্রভাবশালী আছে যারা ওই সম্পত্তি নিজের বলে দাবি করে বা ভুয়া দলিল দেখানোর মাধ্যমে উল্লেখ করেছে যে এই সম্পত্তি অমুক ব্যক্তি আমাদের কাছে বিক্রয় করে দিয়েছে। এই সকল ব্যক্তিদের জন্য এখন সুযোগ, তারা চাইলে খুব সহজে এখন তাদের এই সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে। পঞ্চম পর্যায়ে উত্তরাধিকার ফাঁকি দেওয়ার সম্পত্তি। অনেক ব্যক্তি আছে তারা ইচ্ছাকৃতভাবে উত্তরাধিকারীদেরকে ফাঁকি দিয়ে থাকে। এটা বন্টনের ক্ষেত্রেও ফাঁকি দেয়, আবার অনেক সময় দেখা যায় যে রেকর্ডের সময় নিজের নামে বেশি করে রেকর্ড করে নেয়, অন্য কোনো বোনকে বা অন্য কোনো ভাইকে কম সম্পত্তি রেকর্ড করে দেয়। এভাবেও অনেক দুষ্কৃতিকারী আছে, পারিবারিক ভূমিদস্যু আছে। এরা এই ভূমিদস্যুতা বা দুর্নীতি পরায়ণের মাধ্যমে তারা নিজেদের নামে সম্পত্তি বেশি পরিমাণে রেকর্ড করে নেয়। এভাবে যারা পূর্বে জমি বেশি পরিমাণে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে, এখন কিন্তু তাদের ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে। মনে রাখবে যে এটা যদি সিএস রেকর্ডের পরবর্তী সময়ে হয়ে থাকে, অর্থাৎ এস রেকর্ডও যদি আপনাদেরকে ঠকানো হয়, আর এস রেকর্ডও যদি আপনাদেরকে ঠকানো হয়, তাহলে খুব সহজেই আপনারা এখন কিন্তু আপনাদের মালিকানার সঠিক ডকুমেন্টসগুলো উপস্থাপন করার মাধ্যমে আপনারা চাইলেই এই সম্পত্তি সরকারের পক্ষ থেকে উদ্ধার করে নিতে পারবেন। তবে যেহেতু পূর্বে রেকর্ডের সম্পত্তি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের একটা অভিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে। তারপরে আপনারা যে সঠিক মালিক এবং পরবর্তীতে যারা এখন রেকর্ড করে নিয়ে মালিকানা ভোগ দখলে রেখেছে তারা অবৈধ মালিক, এটা আপনাকে প্রমাণ করতে হবে। বিজ্ঞ আদালত থেকে যদি প্রমাণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তি উদ্ধার করে নিতে সক্ষম হবেন। তবে এমনিতে যদি আরএস রেকর্ডের পরবর্তী সময় হয়ে থাকে, উত্তরাধিকার সম্পত্তি যদি আপনাদেরকে সঠিক হিসাব না দেওয়া হয় বা আপনাকে যদি সঠিক হিসাব না দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু জাস্ট সেনাবাহিনীর শরণাপন্ন হয়েও এমনকি ডিসি অফিসে যাওয়ার মাধ্যমে একটি আবেদন দায়ের করার মাধ্যমে জাস্ট 24 ঘন্টার ভিতরে আপনার এই সম্পত্তি আপনি উদ্ধার করে নিতে সক্ষম হবেন। এমন কিন্তু অহরহ সংগঠিত হয়েছে, মনে রাখতে হবে। তবে বিষয়টা কিন্তু ভালো করে উপলব্ধি করে, যদি রেকর্ডের কোনো সমস্যা হয়ে থাকে এটা অবশ্যই মামলা করতে হবে। আর যদি রেকর্ড পরবর্তী সমস্যা জাস্ট বর্তমান অর্থাৎ রিসেন্টলি দখল করে নিয়েছে, আপনাকে সঠিকভাবে ভাগ দিচ্ছে না বা আপনার সম্পত্তির সঠিক হিসাব আপনাকে বুঝিয়ে দিচ্ছে না, তাহলে আপনি কিন্তু শরণাপন্ন হবেন ডিসি অফিসে। সর্বশেষ যে জমিটা আপনি খুব সহজেই ডিসি অফিস থেকে উদ্ধার করে নিতে পারবেন বা ডিসি মহোদয় আপনাদেরকে উদ্ধার করে দেবে, সেটা হচ্ছে বিভিন্ন সরকারি যে সংস্থাগুলোর জমি। এক্ষেত্রে এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড বা আপনার রেল অধিদপ্তর, বন বিভাগের জমি, চা বাগান, এরকম বিভিন্ন সম্পত্তিগুলো আছে যারা ভূমিদস্যুতা সৃষ্টি করার মাধ্যমে বছরের পর বছর, যুগের পর যুগ এই সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এমনকি দেখবেন যে আপনার এলাকায় যদি আপনার রাস্তার জমি যদি 40-50 ফুট হয়ে থাকে, তাহলে রাস্তাটা আপাতত হয়তো 20 ফুট আছে বা 10-15 ফুট আছে, বাকি জমি কিন্তু এই ভূমিদস্যুরা তারা কেটে কেটে তার জমির সাথে বৃদ্ধি করে নিয়েছে। এখন এরা মনে করছে সরকার যখন বের করে নিবে, কিন্তু এখন তো আপাতত আমি চাষাবাদ করে নিতে পারছি। এই সকল ভূমিদস্যুদের কিন্তু আপনাদের প্রতিহত করতে হবে, কারণ এদের কারণেই রোডগুলোতে আপনার যে সরকারি সম্পত্তিগুলো ছিল এলজিডি, সেই সম্পত্তিগুলো অবৈধভাবে এরা দখল করে নিয়েছে। এমনকি অনেক জায়গায় দেখবেন যে প্লটের ব্যবসা করেও এই ভুয়া কাগজ তৈরি করার মাধ্যমে অনেক ব্যক্তি আছে সহজ সরল ব্যক্তিদেরকে প্রতারণা করার মাধ্যমে তাদের কাছে এই সম্পত্তি বিক্রয় করে দেয়। তাই এদের হাত থেকে রক্ষা করতে হলে বা রক্ষা পেতে হলে এখন কিন্তু সুযোগ এসেছে, জাস্ট আপনি একটু ইনফর্ম করার মাধ্যমে ডিসি মহোদয়ের শরণাপন্ন হয়ে এই সম্পত্তি উদ্ধার করে নিতে সক্ষম হবেন। তো প্রিয় ভিউয়ার্স, পূর্বে যদি কোনো ব্যক্তি এমন দলিল করেও ফেলে থাকে, তাহলে মনে রাখবেন যে তাদের দলিল কোনো ভিত্তি নেই, ওই দলিলগুলো বাতিল হয়ে যাবে এবং এখন এই সরকারি সম্পত্তি যারা দখলে রেখেছিল তাদের এই সম্পত্তি ছেড়ে দিতে হবে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।